কাব্যজগৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ থাকছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয়ঙ্কর ভূতের গল্প। মাসখানেক ধরে শরীরটা খারাপ হয়েছে, যা খাই অম্বল হয়। বিকালে মাথার যন্ত্রণা, রাতে ঘুম নেই, কাজে একেবারে উৎসাহ পাচ্ছি না। পাড়ার ডাক্তার বলল, ওষুধে সাময়িক উপকার হতে পারে, স্থায়ী কিছু হবে না। তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান, মাস দুয়েক থাকলেই সেরে যাবেন। কোথায় যাব তাই নিয়েই এক সমস্যা। এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগলো। কেউ বলল ভুবনেশ্বর, কেউ হাজারিবাগ, আবার কেউ বা দেওঘর। কি করব, কোথায় যাব যখন ভাবছি, তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল। অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি। আচমকা পিঠে তার স্পর্শ, ফিরে দেখি অমল। কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি। আমাকে দেখে অমল বলল, চেহারা যে বড্ড খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? কি ব্যাপার বললাম। শুনে অমল বলল, ওসব ভুবনেশ্বর দেওঘরের চিন্তা ছেড়ে দাও, ওখানে কিছু হবে না। তুমি মিলনপুরে চলে যাও, 3 দিনে তোমার অম্বল সেরে যাবে। মিলনপুর? মিলনপুর কোথায়? কখনো তো নাম শুনিনি। অমল হাসল। বেশি লোক নাম শোনেনি বলেই জায়গাটা এখনো ভালো আছে। ভিড় হলে জলবায়ু বদলে যায়। যাব কি করে? থাকবই বা কোথায়? কোনো অসুবিধা নেই। আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে, এখন কেউ যায় না। আমি তো এখন অন্য জায়গায় থাকি, তবে লোক আছে, তার কাছে আমার নাম করো, কোনো অসুবিধা হবে না। অমল আরো বলল, গিরিডি স্টেশন থেকে নেমে 13 মাইল। মিলনপুরে নেমে অমরধাম বললেই যে কোনো লোক তোমাকে দেখিয়ে দেবে। তুমি চলে যাও, শরীরটা সারিয়ে এসো। তাই গেলাম। মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় 8টা। চারদিক অন্ধকার, একদিকে উঁচু নিচু পাহাড়, তার কোলে ঘন অরণ্য, আর একদিকে সরু নদী, প্রায় নালার মতো। কিন্তু কি জলের গর্জন! স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে। টর্চ জেলে কোনো রকমে এগোতে লাগলাম। সরু পায়ে চলা পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো পাথর। অন্যমনস্ক হলে হোঁচট খাবার আশঙ্কা। পথের একপাশে একটা মুদির দোকান। মুদি ঝাঁপ বন্ধ করছিল। আমি গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, এখানে অমরধাম কোথায় বলতে পারো? মুদি লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল, সেখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে। বুঝলাম, মুদি বাড়িটার সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না। জঙ্গল হলে কি অমল আমাকে এখানে আসতে বলতো? এমনও হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না, তাতেই আগাছা জন্মেছে। আমি বললাম, ঠিক আছে, বাড়িটা কোন দিকে বলো। মুদি বলল, সোজা চলে যান, সামনে একটা নিচু টিলা দেখবেন, সেটা বাঁদিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায় গোটাচারেক শাল গাছের মেলা, পাশে সাহেবদের গোরস্থান। সেটা ছাড়িয়ে একটু এগুলি সাদা পাঁচিল ঘেরা অমরধাম। এক হাতে সুটকেস, আরেক হাতে টর্চ। সাবধানে এগোতে লাগলাম। রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে, ঘোর অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত ঝিঝি ডাকছে। ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। মাঝে মাঝে পায়ের কাছে খরখর শব্দ করে কি যেন সরে যাচ্ছে। সাপ হওয়া বিচিত্র নয়। এক সময়ে নিচু টিলা পেলাম, গোরস্থানও। অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি, সম্ভবত শেয়ালের চোখ। বড় শেয়াল অর্থাৎ বাঘ হওয়াটাও আশ্চর্য নয়। যাক, অবশেষে অমরধাম পাওয়া গেল। বেশ ভালো বাংলো, অন্তত এক সময়ে বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। জলের পাইপে আগাছা হয়েছে। সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে। গেট ঠেলতে
ক্যাচ করে বিশ্রী একটা শব্দ করে গেট খুলে গেল। ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। 12 কড়া নাড়ার পর দরজা খোলার শব্দ হলো। বারান্দায় গলা শোনা গেল, কে? আমি ওপর দিকে মুখ তুলে বললাম, আমি অমরের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে পার্থ না, তোমার জন্যই তো অপেক্ষা করে আছি, দাঁড়াও দরজা খুলে দিচ্ছি। আমার নিজের খুব অবাক লাগলো, কে লোকটা? আমার নাম জানলো কেমন করে? তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে উঠে এসেছে? নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকে উড়ে গেল, আর একটু হলেই তাদের ডানা আমার মাথায় লেগে যেত। লম্বা চেহারার একটি লোক আমার দু কাঁধে হাত রেখে বলল, ওহ পার্থ, কতদিন পরে দেখা হলো বলতো। টর্চের আলোটা তার দিকে ফেললাম। লম্বা পুলক। আমাদের কলেজে দুজন পুলক ছিল, তাই একজন লম্বা পুলক আর একজন বেঁটে পুলক। তার পরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামল। বুকের শব্দ দ্রুততর। তাই তো শুনেছিলাম বছর 5 আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে। পুলক মোটর সাইকেলে ছিল, সামনাসামনি একটা লরির সঙ্গে ধাক্কা। পুলক আর তার মোটর সাইকেল দুটোই একেবারে ছাতু হয়ে গিয়েছিল। সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? পুলক তাড়া দিল। ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, না চলো, একটা কথা ভাবছিলাম। কি কথা? শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছো বছর 5 আগে। পুলক খুব জোরে হেসে উঠল। আরে একরকম মরাই তো, দেখো না বাঁ পায়ে একদম জোর পাই না। হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। বলতে নেই, এখানে বেশ ভালো আছে ভাই। এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি। এসো ভেতরে এসো। শরীর খুব পরিশ্রান্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও ভালো লাগছিল না। কোনো রকমে মুখে কিছু দিয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি। স্নান করবে তো? পুলক জিজ্ঞাসা করল। এত রাতে নতুন জায়গায় সাহস হচ্ছে না। আরে গরম জলে স্নান করে নাও, শরীর ঝরঝরে লাগবে। গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি। স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে। প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস। এখানে রান্না করে কে? পুলক বলল, রান্না, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার সবই ওই মুংলো করে। এদেশের লোক, ভারী কাজের। তুমি খাবে না? আমি সন্ধ্যে 6টার মধ্যেই খেয়ে নি। নাও, তুমি আর বসে থেকো না, নিশ্চয়ই খুব ক্লান্ত, শুয়ে পড়ো। এইটা তোমার ঘর। এ ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম। সিঙ্গল খাটের উপর পরিপাটি বিছানা, মাথার কাছে টিপয়ের উপর জলের গ্লাস। ভোরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যাস, এটা পুলক জানল কি করে? শুয়ে পড়লাম। বিছানায় গা ঠেকানো মাত্র গভীর নিদ্রা। মাঝরাতে পেঁচার বিদঘুটে ডাকে ঘুম ভেঙে গেল। মাথার কাছে খোলা জানালা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে। ঘরের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়েই চমকে উঠলাম। বরফের মতো ঠান্ডা স্পর্শ। চোখ খুলেই রক্তহীন হয়ে গেল। আমার এই বালিশের মধ্যে মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে আছে। একটা হাত প্রসারিত, সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল। আর্তনাদ করে উঠলাম, কি 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 হলো রে পার্থ? পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে। কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়ে দেখলাম বিছানা খালি, কোথাও কিছু নেই। না, তুমি নিতান্তই ছেলে মানুষ, সরো, আমি না হয়ে তোমার পাশে শুই। লজ্জা পেয়ে বললাম, না না, তোমাকে শুতে হবে না, তুমি যাও। পুলক সরে গেল। ঘুমানোর চেষ্টা করতে করতে নতুন এক চিন্তা মনে এলো। শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম।
তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কি করে? উঠে আর পরীক্ষা করতে ইচ্ছে হলো না, ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। পরের দিন সকালে উঠেই দেখলাম ঘরের দরজা ভিতর থেকে খিল দেওয়া। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভিতরে ঢোকার আর কোনো রাস্তা নেই। তাহলে পুলক কাল রাতে ঘরের মধ্যে ঢুকলো কি করে? দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে। কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে উঠল খুব জোরে। তুমি নিশ্চয় স্বপ্ন দেখেছো, আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম? স্বপ্ন? তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি। এখনো চোখের সামনে যেন ঘুমন্ত নর কঙ্কালটা দেখতে পাচ্ছি। হাত মুখ ধুয়ে নাও, মোগলা এখনই চা দিয়ে যাবে। বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা, মাঝখানে গোল বেতের টেবিল। হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম। উল্টো দিকে চেয়ারে পুলক বসে বলল, মোগলা, পার্থবাবুর জন্য চা নিয়ে এসো। চা আর টোস্ট নিয়ে যে এলো তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল। এমন বীভৎস চেহারা আমি জীবনে কখনো দেখিনি। গায়ে চিমটি কাটলেও একটি মাংস উঠবে না, এমনি শীর্ণ চেহারা। দু চোখ দুটো এত ভিতরে ঢোকা যে আছে কি নেই বোঝাই যায় না। সরু কাঠির মতো হাত পা, ঝকঝকে দাঁতের পাটি, সবটাই বাইরে। চা টোস্ট দিয়ে চলে যেতে আমি বললাম, লোকটার চেহারা দেখলে ভয় করে। পুলক বলল, মানুষের চেহারার কতটুকু, ছাল ছাড়ালে সবাই সমান। মোংলার চেহারা যেমনই হোক, লোকটা কিন্তু কাজের। তাছাড়া নিজের লোক তো, নিজের লোক ছাড়া আমরা তো অন্য কাউকে রাখতে পারি না। নিজের লোক মানে? মানে খুব জানাশোনা। একেও এখানকার গা থেকে অমলি জোগাড় করে এনেছে। খেতে খেতে বললাম, তোমার চা টোস্ট কই? পুলক উত্তর দিল, আমি এসব খাই না ভাই, ভোরে উঠে ছোলা ভিজানো খাই আদা দিয়ে। একটু থেমে পুলক বলল, তুমি বসো, আমি একটু ঘুরে আসি। এখন আবার কোথায় যাবে? একবার পোস্ট অফিসে যাবো, বুঝেছ? তাছাড়া আর একটা দু এক জায়গায় ঘুরে আবার আসবো। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও খেয়ে নেব। সারাটা দিন পুলক ফিরল না, সন্ধ্যের সময়ও না। মোংলাকে জিজ্ঞেস করতে সে বলল, বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কোথায় যে যান। খাবার সময়ও একই কাণ্ড। বসে খাচ্ছি, পাশে মোংলা দাঁড়িয়ে। তাকে বললাম, একটু তরকারি নিয়ে এসো তো, আর দুখানা রুটি। মোংলা চৌকাটের কাজ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি নিয়ে এলো। ঠিক মনে হলো এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল। কিছু আর জিজ্ঞাসা করলাম না, কিন্তু এ বাড়ির বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ। মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। সেই রাতেই দারুণ দৃশ্য চোখে পড়ল। পুলক তখনও ফেরেনি, ঘুম আসেনি, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। হঠাৎ বাইরের দরজায় খড়খড় আওয়াজ। পাশা দুহাতে রগড়ালে যেমন শব্দ হয় ঠিক তেমনই। আস্তে আস্তে উঠে জানালার খড়খড়ি খুলে বাইরের দিকে চোখ রাখলাম। ম্লান চাঁদের আলো, খুব স্পষ্ট নয়, আবার একেবারে অস্পষ্ট নয়। উঠানে একটা গুড়ির উপর দুটো কঙ্কাল ঘেঁষাঘেঁষি করে বসে রয়েছে। একজনের হাত আরেকজনের গলায়। আর একটু দূরে একটা গাছের ডাল ধরে মোংলা দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, সারা দেহে কোথাও এক তিল মাংস নেই। চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রং বের হচ্ছে। অজান্তেই মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখল, চোখ নেই, তবুও কি মর্মভেদী দৃষ্টি।
বুকের রক্ত শুকিয়ে জমাট হয়ে গেল। আশ্চর্য কাণ্ড, একটু একটু করে কঙ্কাল দুটোর মাংস লাগলো। সেকেন্ড কয়েকের মধ্যে দুটো পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল। তখন আর চিনতে অসুবিধা হলো না, একজন পুলক আর একজন অমল। কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুমোতে পারলাম না। যা দেখেছি তারপর ঘুমানো সম্ভব নয়। বাইরে খটখট শব্দ, মনে হয় একাধিক কঙ্কাল মূর্তি উঠানে পায়চারি করছে। সেই শব্দের সঙ্গে পেঁচার ডাক, বাদুড়ের ডানা ঝাপটানি মিশে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করল। ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি। সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম। বের হবার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরেই মোংলা হয়তো চা নিয়ে এসে সামনে দাঁড়াবে। দিনের আলোতেই মোংলার মুখোমুখি হয়ে দাঁড়ানোর সাহস আমার নেই। ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছালাম, তখন মুদি সবে দোকানের ঝাঁপ খুলছে। হাঁপাতে হাঁপাতে বললাম, এক গ্লাস জল। মুদি আমাকে দেখে অবাক, বোধহয় জীবন্ত দেখবে আশাও করেনি। জল দিয়ে জিজ্ঞাসা করল, আপনি অমরধাম থেকে আসছেন? হ্যাঁ। খাওয়া দাওয়া কি করতেন? মুদির কাছে তেমন কিছু বলতে ইচ্ছা করল না, শুধু বললাম, কেন মোংলা রান্ত? মুদির মুখটা হাঁ হয়ে গেল, চোখ দুটো বিস্ফারিত। কাঁপা গলায় বলল, মোংলা মানে ওই মোংলা মুন্ডা। মোংলাকে তো বছর 5 আগে অমরধামে একটা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। আত্মহত্যা? কি জানি, অনেকেই বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হয়, ভাইপোরাই নাকি মেরে ঝুলিয়ে দিয়েছিল। আর দাঁড়ায়নি। গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে শুকে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম গিরিডি স্টেশন মাস্টারের ঘরে। ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন। বছর 2 আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠানে পাওয়া গিয়েছিল। গিরিডি থেকে পুলিশের কর্তা গিয়েছিল, কিন্তু খুনের কোনো হদিশ করতে পারেনি। মাথাটা ঘুরে গেল। তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা, আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা, এসবের কি ব্যাখ্যা হতে পারে? আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু, এ তো আমার জানাই ছিল। নিজেদের দল বাড়ানোর জন্যই কি আমাকে ডেকে আনা হয়েছিল? তাহলে হাতের মুঠোয় পেয়ে ছেড়ে দিল কেন? গলায় পইতা আছে বলেই কি জানি। যত ভাবি এ প্রশ্নের কোনো উত্তর পাই না।